শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com এর নিয়মিত লাইভ প্রোগ্রাম শামিমস লাইভ। আর আমি ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামীম হাসান রয়েছি আপনাদের সাথে। আর যথারীতি আমরা আমাদের প্রোগ্রামগুলোতে বিশেষ একজন অতিথিকে নিয়ে আপনাদের সাথে হাজির হই এবং আমরা কথা বলি ভিন্ন ভিন্ন টপিকস নিয়ে। এবং আজকে ঠিক সেরকমই একজন অতিথি এবং বিশেষ অতিথি আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা কথা বলবো আজকে এই করোনাকালীন মুহূর্তে আমরা যে ঘরে রয়েছি, এই ঘরে থাকা অবস্থায় যে অনেকেই আমরা বিভিন্ন ধরনের ব্যথায় আক্রান্ত হচ্ছি। হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, নানান ধরনের ব্যথা। তো হয়তোবা আমরা আজকে একই এপিসোডে সব ব্যথা নিয়ে আলোচনা করতে পারবো না, কিন্তু তারপর আজকে আমরা করোনাকালীন সময়ে ঘরে থেকে হাঁটু ব্যথায় কি করণীয় এবং কি করা যাবে সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে রয়েছেন ডক্টর দলিলুর রহমান। আর আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, সেটি হলো যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন তারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো মতামত থাকলে সেটি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ফিজি নিউজ 24 এর পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। যারা এই অনুষ্ঠান দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। করোনাকালীন সময়ে আমরা সবাই খুব স্ট্রেস একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের সকলেরই। তো এর জন্য লকডাউনের কারণে যেটা হচ্ছে যে আমরা অলমোস্ট বাসায় বন্দি। তো বাসায় বন্দি থাকাকালীনও দেখা যাচ্ছে যে আমাদের যে সকল বিভিন্ন রকম ব্যথা সেগুলো কিন্তু বন্ধ নেই। আমি প্রতিদিনই অন্তত 10টা থেকে 12টা ওভার ফোনে বিভিন্ন ব্যথার সমস্যা নিয়ে রোগীদের সঙ্গে কথা বলতে হয়, তাদেরকে ওভার ফোনে পরামর্শ দিতে হয়। আমি ব্যথা নিয়ে প্রায় 20 বছরের উপরে প্র্যাকটিস করতেছি। আমি ডক্টর দলিলুর রহমান। আমি পড়াশোনা করেছি ইউনিভার্সিটি অফ সিডনি, অস্ট্রেলিয়া। ওইখানে আমি মাস্টার অফ ফিজিওথেরাপি কমপ্লিট করি। ব্যাচেলর ডিগ্রি করি ইউনিভার্সিটি অফ ঢাকা আন্ডার মেডিসিন ফ্যাকাল্টি অফ ঢাকা ইউনিভার্সিটি আন্ডার নিটোর। ওইখান থেকে আমি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কমপ্লিট করি। অস্ট্রেলিয়াতে আমি একটা ডিপ্লোমাও কমপ্লিট করি। কর্মজীবনে আমি প্রথমে গণ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র লেকচারার হিসেবে আমার চাকরি শুরু করি। দেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে আমি সহকারী অধ্যাপক ছিলাম বেশ কিছুদিন। ওটার পাশাপাশি আমি আমাদের ন্যাশনাল ফুটবল টিমে কনসালটেন্ট অফ ফিজিওথেরাপি হিসাবে অনেক বছর ছিলাম। বর্তমানে আমি কেয়ার মেডিকেল কলেজ হসপিটালে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি। আমি অনেক বছর ধরে গুলশানে প্র্যাকটিস করতেছি। এর পাশাপাশি আমি একাডেমিক্যালি ইন্ডিয়ান নোপানি ইনস্টিটিউট অফ প্রফেশনাল স্টাডিজ, ওদের সঙ্গে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের যৌথভাবে আয়োজিত মাস্টার অফ ফিজিক্যাল থেরাপির একাডেমিক কোঅর্ডিনেটর এবং সহযোগী অধ্যাপক হিসাবে কাজ করে যাচ্ছে। তো এই হাঁটু নিয়ে যেটা আসলে আমাদের জানা দরকার, হাঁটুর প্রয়োজনীয়তা। তা হাঁটুর প্রয়োজনীয়তার মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা বলি যে হিউম্যান ইজ এন্টাইটেড টু ওয়াক। দ্যাট মিন আপনাকে হাঁটতে হবে, এটাই আপনার বিশেষত্ব। যদি আমরা হাঁটতে না পারি দেন আমাদের জীবন সম্পূর্ণ অচল। তো যখনই হাঁটার বিষয় আসে তখনই অবশ্যই হাঁটু ছাড়া তো দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল। তো সেই কারণে হাঁটুর গুরুত্ব অপরিসীম। এবং এই হাঁটুতে বিভিন্ন রকম সমস্যাই আসলে দেখা যায়। তো সেই সমস্যাগুলো নিয়ে মূলত আজকে আলোচনা। এই সমস্যাগুলোর কি সমাধান হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলব। ধন্যবাদ। জি, সেটি আমরা তো জানি আসলে যে হাঁটু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। বিশেষ করে আপনি যদি চিন্তা করেন, একটি ঘরের যদি খুঁটি নড়বড়ে হয়ে যায়, ঘর কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। হাঁটু আমাদের কিন্তু সেরকম একটি ব্যাপার। হাঁটু দিয়ে আমাদের শরীরের উপরের অংশের সম্পূর্ণ ওয়েটটি কিন্তু পাস করে। তাই একটি সুস্থ হাঁটু
বা সবল হাঁটু আমাদের সকলের জন্য দরকার। না হলে আসলে আমরা সুস্থ থেকে দাঁড়িয়ে সুস্থভাবে হাঁটাচলা করতে পারবো না, আমাদের দৈনন্দিন কাজ ঠিকভাবে করতে পারবো না। আর তাই অবশ্যই হাঁটুর সমস্যাগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আর যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সকলকে আবারও ফিজিও নিউজ 24 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা আপনাদের প্রশ্ন থাকলে সেগুলো কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আর যদি মনে করেন এই প্রোগ্রামটি কোনো ইনফরমেশন ক্যারি করছে যেগুলো আপনার জন্য প্রয়োজনীয় এবং আরো অন্য মানুষের জন্য হেল্প হবে, তাহলে এই প্রোগ্রামটি আপনারা শেয়ার করবেন, অন্য মানুষ দেখতে পারবে, তারাও কিছুটা হলেও উপকৃত হবে। জি, আমরা যেমনটি আপনি বলছিলেন যে হাঁটুর গুরুত্ব বা হাঁটু আসলে আমাদের কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু হাঁটুতে তো আমরা প্রায় দেখি ব্যথা হয়, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদেরকে দেখি ব্যথা হয়, কিন্তু ইয়ং এজেও হাঁটুর ব্যথা হতে পারে এবং অনেকে আমরা দেখি হয়। আসলে হাঁটু ব্যথার মেইন কারণগুলো কি কি? আমরা যদি ইন জেনারেল বলি তাহলে হাঁটু ব্যথার মূল কারণ এটাকে অস্টিওআর্থ্রাইটিস বলে। এটা এক ধরনের ডিজেনারেশন, সাধারণত বয়স্ক মানুষ যারা, তাদের ক্ষেত্রে এটা হয়। এবং এই ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো যে বাংলাদেশে প্রত্যেকটা পরিবারই কিন্তু বয়স্ক মানুষ আছে। এই বয়স্ক মানুষের কেউ না কেউ কিন্তু এই হাঁটুর সমস্যায় আক্রান্ত। এবং এই হাঁটু ব্যথা অন্যতম রিজন হলো ডিজেনারেশন, মানে বয়সজনিত ক্ষয়, এটা একটা কারণ। এইটার পাশাপাশি যে বিভিন্ন রকম ইনজুরি, যেমন হাঁটুর ভিতরে লিগামেন্ট ইনজুরি হয়, মেনিসকাস ইনজুরি হয়, হাঁটুর যে আর্টিকুলার কার্টিলেজ সেগুলার ইরোশন হয়, পায়ের যে মাংসপেশি আমরা মাসল যেগুলোকে বলি সেগুলা উইকনেসের কারণেও হাঁটু ব্যথা হতে পারে। তো মূলত সবচেয়ে কমন যেটা দেখা যায় সেটা হলো যে অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো হাঁটুর ভিতরে যে আমাদের আর্টিকুলার কার্টিলেজ আছে সেগুলোর ইরোশন হয়। এটার ফলে যেটা হয় যে হাঁটুর ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড আছে সেগুলোর পরিমাণ কমতে থাকে। কমার পরে এই কন্ডিশনে অনেক ক্ষেত্রে অ্যাকিউট পেইন হয়, অ্যাকিউট পেইন থেকে আস্তে আস্তে ক্রনিক পেইন। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে মানুষের যখনই হয়তো ডান হাঁটুতে ব্যথা শুরু হলো, হওয়ার পরে বাই নেচার তখন মানুষ বাম হাঁটুতে বেশি ভর দেওয়া শুরু করে। দেখা যাচ্ছে যে একটা মানুষের ডান হাঁটু দিয়ে ব্যথা শুরু হওয়ার 3 মাস, 6 মাস বা 1 বছর পরে বাম হাঁটুর ব্যথা শুরু। কারো বয়স হতে 40 হতে পারে, 45, 50, 60। তো এই যে একটা হাঁটু দিয়ে ব্যথা শুরু হলো, সেটাকে যদি প্রপারলি চিকিৎসা করা না হয় তখন দেখা যাচ্ছে অন্য হাঁটু এফেক্টেড। তো আমরা অনেক ক্ষেত্রে যেটা পেয়ে থাকি যে মানুষের 2 হাঁটুতে সমস্যা হয়। তো যেখানে এক হাঁটুর সমস্যা নিয়ে চলাফেরা করা কত কষ্টকর, সেখানে যদি 2 হাঁটু এফেক্টেড হয়ে যায় তাহলে বুঝেন কতটা ডিফিকাল্ট লাইফ। যখনই 2 হাঁটু এফেক্ট হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সকল ধরনের ওয়েট বিয়ারিং, মানে দাঁড়ানো, উঠা বসা করা, হাঁটা বা পা ভাঁজ করে বসা, এই কাজগুলো অনেক পেইনফুল। এগুলোই মূলত কজ। এটার পাশাপাশি যে অনেকে দেখা যাচ্ছে যে মিনারেলাইজেশন, ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলোর অভাবেও হাঁটু ব্যথা হয়। এটার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে মানুষের বডি ওয়েট, ওবেসিটি। আমরা হাঁটুকে যেহেতু ওয়েট বিয়ারিং মানে ওজন বহনকারী জয়েন্ট বলা হয়, সেক্ষেত্রে আপনার বডি ওয়েট যদি আপনার পরিমাণে অনেক বেশি থাকে, বডি ওয়েট বলতে এখানে আমি মূলত ফ্যাট পার্সেন্টেজকে বোঝাচ্ছি। যাদের বডিতে ফ্যাটের পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে হাঁটু এই এক্সট্রা ওয়েট ক্যারি করতে পারে না, তখন গিয়ে দেখা যাচ্ছে হাঁটুর এই ডিজেনারেশন বা ক্ষয়টা অনেক বেশি পরিমাণে হয়। Then জি, সেটি আসলে that যেহেতু is the cause. জি, এগুলো আসলে আমরা প্রধান কজ গুলো বুঝতে পারছিলাম বা কারণগুলো দেখছিলাম। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আসলে বয়সের একটা ব্যাপার থাকে। সাধারণত আমরা একটু বয়স্ক ব্যক্তিদের কি হাঁটুতে ব্যথায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখি, কিন্তু আসলে ইয়ং এজেও তো হতে পারে। সেক্ষেত্রে আসলে কেন হতে পারে, বিশেষ করে কম বয়সীদের?
হ্যাঁ, কম বয়সীদের ক্ষেত্রে হাঁটু ব্যথার অন্যতম কারণ হলো যে কোনো কোনো রকম হিস্ট্রি অফ ইনজুরি। এখন হিস্ট্রি অফ ইনজুরির মধ্যে স্পোর্টস ইনজুরি হতে পারে। এখন স্পোর্টস ইনজুরি বলতে যে শুধু আপনি স্পোর্টস কোনো কিছু ক্রীড়া কোনো স্পোর্টস এর সঙ্গে সংযুক্ত থাকলে যে ও ইনজুরি হবে বিষয়টা তা না। আমি বের হলাম, বের হয়ে হাঁটতেছিলাম, হাঁটার মধ্যে আমার পা হয়তো টুইস্টিং করলো, সেখান থেকেও কিন্তু আমার নি ইনজুরি হতে পারে। দ্যাট ইজ অলসো পার্ট অফ স্পোর্টস ইনজুরি। এটার পাশাপাশি খুব কম ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো যে যাদের বডিতে ভিটামিন ডি লেভেল অনেক কম বা ক্যালসিয়াম লেভেল ডাউনে থাকে তাদেরও এই সমস্যা হতে পারে। আর এটা হতে পারে যেটা হলো যে মানুষের বর্তমানে যেটা হয় যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম করার জন্য মাসকুলার উইকনেস, সেটা থেকেও এক ধরনের পেইন হাঁটুতে ডেভেলপ করতে পারে। ওকে, জি, আসলে এগুলোর কারণে তো মূলত হাঁটু ব্যথা হচ্ছে, কিন্তু আসলে যদি হাঁটু ব্যথা হয় প্রথম দিকে তো আসলে খুব তীব্র হয় না, কিন্তু কখন আসলে একজন ব্যক্তি বুঝবেন তার হাঁটু ব্যথার কোন পর্যায়ে গেলে একজন চিকিৎসকের শরণাপন্ন তাকে হতে হবে? হাঁটু ব্যথার ক্ষেত্রে যেহেতু হাঁটু খুবই কমপ্লিকেটেড একটা জয়েন্ট, দেখা যাচ্ছে যে খুব সামান্য ব্যথা থাকে, ওইটা আমরা হয়তো নোটিস করি না, কিন্তু এই সামান্য ব্যথা যদি প্রপার ওয়েতে লুক আফটার করা না হয় সেক্ষেত্রে এই হাঁটু ব্যথা থেকে এটা আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে বাড়তে দেখা যায় একটা স্টেজে যে তার নর্মাল অ্যাক্টিভিটি যেগুলা সেগুলা খুব হ্যাম্পার হয়। তো যখনই এই ধরনের প্রবলেম হয় তখন হয়তো কিছু হোম রেমেডি প্র্যাকটিস করা যেতে পারে, হাঁটুকে রেস্ট দেওয়া যেতে পারে, কিন্তু এগুলাও এনাফ না। আমি মনে করি যে হাঁটু যেহেতু খুব কমপ্লিকেটেড একটা জয়েন্ট, সেক্ষেত্রে অন্তত যারা এটাতে এফেক্টেড হয় তারা তাদের পরিচিত যে কোনো হাঁটু বিশেষজ্ঞ অথবা ফিজিওথেরাপি চিকিৎসকদের অন্তত ওভার ফোনে হোক বা তাদের সঙ্গে কনসাল্ট করে হোক পরামর্শ নেওয়াটা খুবই জরুরি। এই মুহূর্তে তো আসলে চেম্বার গুলো বন্ধ, সেক্ষেত্রে এই মুহূর্তে অবশ্যই সকলে এই ধরনের সমস্যা ফেস করলে ওভার ফোনে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলে নিবেন। আর নিশ্চয়ই এই ধরনের সামান্য ব্যথাকেও আপনারা আসলে অবহেলা করবেন না, কারণ এই সামান্য অবহেলা আপনাকে পরবর্তীতে অনেক বেশি ভোগাতে পারে, অনেক বেশি প্রবলেমে ফেলতে পারে। তাই এখনই সচেতন হন। এই ধরনের সমস্যা যখনই আপনি মনে করছেন আপনার হাঁটুতে হচ্ছে, যেহেতু বাসায় এখন বসে আছেন দীর্ঘক্ষণ, তখনই আসলে সমস্যা ফেস করার সাথে সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ওভার ফোনে কনসার্ন করে নেবেন। আর যেহেতু এখন এই সিচুয়েশনে আমরা জানি অজস্র অর্গানাইজেশন এবং বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে আসলে চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন, তাই আপনারা চাইলেই এরকম একজন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এমনকি আমাদের ফিজিও নিউজ 24 এর পক্ষ থেকে একটি সার্ভিস আমরা চালু হয়েছি, আপনারা স্ক্রলে সেটি দেখতে পাচ্ছেন, আপনারা সেখানেও চাইলে যোগাযোগ করতে পারেন এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে পারেন। জি, যেমনটি বলছিলেন আপনি যে এই যে বয়স্কদের এবং ইয়ংদের অনেকগুলো কারণ বলছিলেন, কিন্তু বয়স্কদের হাঁটু ব্যথার যখনই হয় তাদের একটি কমন কিছু কথা আমরা শুনতে পাই, সেটি হলো অস্টিও আর্থারাইটিস এবং অস্টিওপরোসিস। তো এই যে হাঁটু ব্যথার সঙ্গে অস্টিও আর্থারাইটিস এবং অস্টিওপরোসিসের আসলে সম্পর্কগুলো কোথায়? এইখানে ডিজেনারেশন অফ বোনের মধ্যে অস্টিও আর্থ্রাইটিসের মধ্যে দেখা যাচ্ছে যে অস্টিওপয়েড গ্রো করে, অস্টিওপরোসিস বোন মিনারেলাইজেশন ডাউনে চলে যায়। তো এখানে পেইনের সঙ্গে রিলেশন হলো যে যাদের এই বয়স হচ্ছে 50+, 60+, প্রত্যেকের কিন্তু বডিতে ডিজেনারেশন হয়। এখন এই ডিজেনারেশনের সঙ্গে সঙ্গে যে প্রত্যেকের সিমটম অ্যারাইজ করবে বিষয়টা তা। এখন অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে যখনই আমরা বলি টিবিয়াল স্পাইন, ওটা যদি স্পাইক হয়ে যায় তখন দেখা যাচ্ছে মুভমেন্ট ওই স্পাইকটা আমাদের যে সাইনিভিয়াল ক্যাপসুল আছে সেটার মধ্যে ইমপিচ মানে ইরিটেট করে, সেটা থেকে পেইন করে। অনেকের কাছে আছে যে দেখা যাচ্ছে অস্টিওআর্থ্রাইটিস আছে বাট কোনো পেইন নেই। তো আমরা শুধুমাত্র অস্টিওআর্থ্রাইটিসের কারণেই বয়স্কদের ব্যথা হয় এটাও কিন্তু বলা যাবে না। তো এইখানের মধ্যে রেডিওলজিক্যাল মানে আমরা যেটাকে অস্টিওআর্থ্রাইটিস বলি সেটার সঙ্গে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দুইটা কোরিলেশন থাকতে হবে। যদি কোরিলেশন থাকে দেন উই ক্যান সে ইট ক্যান বি ডিউ টু দা অস্টিওআর্থ্রাইটিস। আমরা এরকম শত শত পেশেন্ট পাই যাদের হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস আছে বাট তাদের কিন্তু পেইন নাই। তো এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো যে এক্সাক্ট
অন্য কি কারণে পেইনটা তাদের হচ্ছে সেটাও ফাইন্ড আউট করা। অন্য কারণের মধ্যে দেখা যাচ্ছে যে মেনিসকাস মেনিসকাস ইনজুরির কারণে হয়ে থাকে। বয়সকালে সবচেয়ে কমন যেটা হয় সেটা হলো যে মাসেল লেগ মাসেল গুলা কমতে থাকে, মাসেল ফাইবার কমতে থাকে, মাসেলের স্ট্রেংথ কমতে থাকে, তখন গিয়ে হাঁটুর উপরে ওভার প্রেশার ক্রিয়েট হয়, সেটার কারণেও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। তাই আমরা শুধুমাত্র অস্টিও আর্থ্রাইটিস বা পরোসিসের কারণে পেইন হবে বিষয়টা কিন্তু তা না। সেটি আসলে যেহেতু আসলে কিন্তু কমনলি দেখা যায় যে আসলে যখনই বয়স্করা বিশেষ করে আক্রান্ত হন তখন আসলে এই ডায়াগনোসিস গুলো খুব কমন দেখা যায়। সেক্ষেত্রে আসলে ব্যথা থেকে মুক্ত থাকার জন্য বা মুক্ত হওয়ার জন্য কি ধরনের চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন হয়ে থাকে? ওকে, ব্যথা থেকে মুক্ত হওয়ার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো ব্যথার রুট কজ বের করা। হোয়াট ইজ দ্য রিজন অফ পেইন? তো হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা বয়স্কদের বিষয়ে আসলেই স্ট্রেট হয়ে বলে দিই যে অস্টিওআর্থ্রাইটিস। এই যে একটা টার্ম ইউজ করা হয়, এই টার্মের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট আর্থ্রাইটিস আছে, বাট দ্যাট ইজ নট দ্য রিজন ফর হিজ অর হার পেইন। কিন্তু আমরা যদি ওইটাকে অ্যাড্রেস করে ট্রিটমেন্ট করি, দ্যাট মিন যে আমরা ব্যথার রুট কজটা বের করতে পারি। আর যদি ব্যথার রুট কজ বের না করে যদি আমরা চিকিৎসা দিই, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসার কোনো উপকারিতা পাওয়া যাবে না, বরং অপকারী হতে পারে। তো ব্যথার চিকিৎসা, হাঁটু ব্যথার চিকিৎসার মধ্যে মেইনলি যেটা ফোকাস করা হয় সেটা হলো যে প্রথমে একটা সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট করা হয় রোগীর হিস্ট্রিটা শুনে, অ্যাকচুয়ালি যে উনি কি কারণে এই পেইনে সাফার করতেছেন। তো এই হিস্ট্রির মধ্যেই কিন্তু পেইনের মেকানিজম, যে অ্যাকচুয়ালি তার কি ধরনের টিস্যু ইনজুরি হতে পারে, এটা কি অস্টিওআর্থ্রাইটিসের কারণে, এটা কি মেনিসকাস অর লিগামেন্ট অর মাসকুলার উইকনেস অর ম্যাল পজিশন। তো সেটা কিন্তু অ্যাসেসমেন্ট যখন পেশেন্ট এক্সপ্লেইন করে সেটা থেকেও কিন্তু একটা আইডিয়া নেওয়া যায়। সেকেন্ড ওয়েতে আমরা যেটা করি যে পেশেন্টের আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি, ফিজিক্যাল এক্সামিনেশনের সঙ্গে দেন আমরা কোরিলেট করি উইথ দা সাবজেক্টিভ, মানে পেশেন্ট কি বলে সেটার সঙ্গে কোরিলেট করা হয়। কোরিলেট করে দেন আমরা একটা ধারণা করি যে এই পেশেন্টের এই ধরনের প্রবলেম হতে পারে। দেন প্রয়োজনে আমরা কিছু ইনভেস্টিগেশন করি, ক্যান বি এক্স-রে অর এনি আদার ইনভেস্টিগেশন, হোয়াট এভার ইট ইজ। তো এগুলা কম্বিনেশন করে আমরা একটা প্রেডিকশন করি যে পেশেন্টের এই ধরনের প্রবলেম হয়েছে, এর জন্য এই ট্রিটমেন্ট নেওয়াটা প্রয়োজন। এখন পার্ট অফ ট্রিটমেন্টের মধ্যে যেটা আসতে পারে সেটা হলো প্রথমে আমাকে বুঝতে হবে যে হাঁটুটা কি ধরনের স্ট্রাকচার এবং তার এই প্রবলেমটা কি ধরনের প্রবলেম। হাঁটুকে আমরা বরাবরই বলি যে ভেরি কমপ্লিকেটেড জয়েন্ট এবং বডির ওয়েট বিয়ারিং জয়েন্ট, মোস্ট ওয়েট বিয়ারিং জয়েন্ট। তো এটা হলো ফার্স্ট থিং। সেকেন্ড হলো হাঁটুতে যে ধরনের প্রবলেম গুলা হয় তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলা রিজন হলো অলমোস্ট মেকানিক্যাল প্রবলেম। মেকানিক্যাল প্রবলেম বলতে মিন করে যে আপনার বডি মুভমেন্টের সঙ্গে যদি পেইনের আপস এন্ড ডাউন হয় বা আপনার চলাফেরায় অসুবিধা হয়, তখন এগুলাকে মেকানিক্যাল প্রবলেমের মধ্যে ধরা হয়। এখন এই মেকানিক্যাল প্রবলেমগুলোর আসলে হোয়াট ইজ দ্য সলিউশন? তো যেহেতু প্রবলেম ইজ মেকানিক্যাল, সলিউশন হবে মেকানিক্যাল। এখন ইভেন এভিডেন্স কি বলে? এভিডেন্স বলে যে মেকানিক্যাল প্রবলেমগুলো মেকানিজম বেসড যে চিকিৎসা পদ্ধতি সেটাই সবচেয়ে বেশি কার্যকরী। আমরা শুধুমাত্র ক্লিনিক্যাল সিমটমকে ম্যানেজ করে কোনো লাভ নেই। যে রুট কজ অফ পেইন, দ্যাট ইজ মেকানিজম বেসড। এই মেকানিজম বেসড ট্রিটমেন্ট যেটা, সেটাকে বলা হয় ফিজিওথেরাপি। এখন ফিজিওথেরাপি কেন মেকানিজম বেসড? এটার মেইন ফাউন্ডেশন কজ হলো যে যখনই কোনো ফিজিওথেরাপি ইমপ্লিমেন্টেশন করা হয় তখনই এই ডিটেইল অ্যাসেসমেন্ট, যেমন আমরা যদি একটা হাঁটুকে যদি অ্যাসেসমেন্ট করতে চাই অ্যাজ এ ফিজিক্যাল থেরাপি ডক্টর, first I have to know the very good anatomy of the knee joint. Second one, I have to know functional anatomy of the knee joint. Third, I have to know very good biomechanics of knee joint. এগুলো জানার পরে দেন আমাকে প্যাথোমেকানিক্স জানতে হবে যে কন্ডিশনের
প্যাথোমেকানিক জানার পরে দেন আমি বিভিন্ন অ্যাসেসমেন্টের মাধ্যমে কনফার্মেশন হবে দিস ইজ দ্য রিজন অফ নি পেইন। এতগুলো জানার পরে দেন আমাকে লাইন অফ ট্রিটমেন্ট সেট করতে হয়। এই লাইন অফ ট্রিটমেন্টের মধ্যে যেটা আমরা বলি ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি কি করবে? ফার্স্ট হলো যে আপনার যে পেইন হচ্ছে পেইনটাকে রিলিফে হেল্প করবে। সেকেন্ড কি করতেছে? ফিজিক্যাল থেরাপি স্ট্রেট ওয়ে আপনার রুট কজ অফ পেইন সেটাকে কিন্তু ঠিক করতেছে। এখন আপনি বলতে পারেন যে রুট কজ কিভাবে ঠিক করে? এখন সেই ক্ষেত্রে আমরা যে ওয়েট বিয়ারিং এর কথা বলি, যে আমরা যখনই হাঁটুতে ওয়েট বিয়ারিং এ যাচ্ছি তখনই মূলত আমাদের সমস্যাগুলো হচ্ছে। এখন এই সমস্যাগুলা ওভারকাম করা বা এই লোড বিয়ারিং ক্যাপাসিটি বাড়ানো, যে ফার্স্ট হলো যে পেইন রিডিউস করা, সেকেন্ড হলো মোবিলিটি বাড়ানো, থার্ড হলো স্ট্রেংথ বাড়ানো, ফোর্থ হলো ফাংশন বাড়িয়ে একটা মানুষকে নর্মাল লাইফে নিয়ে আসা। তো এইখানে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা ভেরি ওয়েতে পেইন ম্যানেজ করতে পারি। এখন একটা পেশেন্ট হাঁটু ভাঁজ করতে পারে না, লম্বা করতে পারে না, উঠা বসা করতে পারে না, সেই মোবিলিটি ফিজিওথেরাপি ছাড়া অন্য কোনো ওয়ে নাই। থার্ড হলো আমরা যেটা বলি লেগ স্ট্রেন্থ, যে মাসলের স্ট্রেন্থ। এখন মাসলের যদি আপনাকে স্ট্রেংথ বাড়াতে হয়, শক্তি বাড়াতে হয়, ফিজিওথেরাপি ছাড়া আজ পর্যন্ত কোনো বিকল্প পদ্ধতি কিন্তু বের হয় নাই। ফোর্থ হলো যে একটা মানুষের ফাংশন, যে তার নর্মাল লাইফ স্টাইলে ফিরিয়ে আনা, সেটাও কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে পসিবল। এখন এই যে ফিজিওথেরাপির এত বড় একটা ইম্পর্টেন্ট রোল, তো এইটা অ্যাকচুয়ালি কিভাবে আসতে পারে? আসতে পারে যে আপনি কি ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শক্রমে এই ফিজিওথেরাপি করতেছেন কিনা, দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিংস। ফিজিওথেরাপির ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস হলো যে ফিজিওথেরাপি কে কিভাবে দিছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যে আপনি নিজেও কিন্তু পা ভাঁজ করলেন লম্বা করলেন, সেটাও একটা ফিজিওথেরাপি। আপনি কোনো হসপিটালে গেলেন, আপনাকে হিট দিয়ে দিল, সেটাও একটা ফিজিওথেরাপি। তো এটা কোনো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো ফার্স্ট আপনার এই ফিজিক্যাল থেরাপি প্রেসক্রিপশন, আমরা যেটাকে পরামর্শপত্র বলি, কে করেছে, এটা হলো প্রথম থিং। সেকেন্ড থিং হলো যে এই ফিজিওথেরাপি কে ইমপ্লিমেন্টেশন করছে, কিভাবে করছে, দ্যাট ইজ দ্য সেকেন্ড ওয়ান। তো এই ক্ষেত্রে আপনি যদি হাঁটু ব্যথার জন্য ম্যাক্সিমাম বেনিফিট পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতেই হবে। না নিলে কি হচ্ছে আমি বলি এখানে, সেটা হলো সে আপনার যদি সিম্পল হাঁটু ব্যথা শুরু হওয়ার পরে আপনি কোনো বিশেষজ্ঞের কাছে গেলেন, বিশেষজ্ঞ আপনাকে বললে যে আপনি এই ওষুধ খান, এই ব্যায়াম করেন। তো এই যে আপনাকে ব্যায়াম বলে একটা শব্দ বলে ছেড়ে দিল, এই ব্যায়ামের কিন্তু একটা প্রেসক্রিপশন রুলস আছে। আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আপনি পেইন কিলার খাচ্ছেন, টু ফলো দ্য প্রেসক্রিপশন রুলস। আর ব্যায়াম বা এক্সারসাইজের কথা বিভিন্ন বিশেষজ্ঞ যারা বলেন সব কন্ডিশনে, তো এই যে এক্সারসাইজকে বলা হয় বেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড। যে বডির যে কোনো সমস্যা, বডির যে কোনো রোগ, সব ক্ষেত্রে বলা হয় যে ডু দ্য এক্সারসাইজ। তো যেহেতু এক্সারসাইজকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, অফকোর্স ইট হ্যাজ দ্য ভেরি গুড প্রেসক্রিপশন রুলস। তো এই এক্সারসাইজ প্রেসক্রিপশন রুলস কিন্তু আমাদের দেশে মানা হচ্ছে না। এইখানে যেইভাবে এক্সারসাইজ করে, সেটা অ্যারোবিক হোক বা অ্যানারোবিক হোক, অ্যারোবিক হলো যে আমরা যেটা হাঁটা বা অন্যান্য এক্সারসাইজ, অ্যানারোবিক হলো বডির স্ট্রেংথ বাড়ানো। তো এই এক্সারসাইজ প্রেসক্রিপশন রুলস মেনে যদি এক্সারসাইজ করা যায়, I can give the guarantee you'll definitely get your better knee, not only knee, for your overall health, for the good heart you can have. Even if you follow the good exercise prescription rules, definitely your immunity, যে আমরা বর্তমানে করোনা কালে বলতেছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে।
সেটি আসলে আমরা জানছিলাম অনেক গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে হাঁটু ব্যথার কি করা যেতে পারে বা কি ধরনের চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন এবং কখন একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং কি কারণে হাঁটু ব্যথা হয়। আমরা আসলে এই সম্পূর্ণ জিনিসটি আজকে জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আমরা মনে হয় আমরা কিছুটা হলেও আপনাদেরকে জানাতে পেরেছি। একটু অংশ, একটু লাস্ট অংশ। জি প্লিজ। আরেকটা ড্রব্যাক যেটা হয়, যেটা আমার শেয়ার করা দরকার, যেটা আমি আসলে মিসিং করেছিলাম, সেটা হলো যে আপনি হাঁটু ব্যথার শুরুতে যদি ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে না এসে অন্যান্য বিশেষজ্ঞের কাছে যেতে থাকেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আপনি হয়তো পেইন কিলার খাচ্ছেন, আপনি রেস্ট নিতেছেন, আপনি আপনার মতো করে ব্যায়াম করতেছেন। তাতে আমি আমার 20 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, সেটা হলো যে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টদের যেটা হয়, তারা তাদের লেগ মাসেল অনেকাংশে হারিয়ে ফেলে, যেগুলো দুর্বল হয়ে যায়। প্লাস তাদের যে লেগ বোনস গুলো আছে সেগুলোরও কিন্তু উইকনেস বেড়ে যায়। তো পরবর্তীতে দেখা যায় যে ইনিশিয়ালি এই সমস্যাটা যত তাড়াতাড়ি সমাধান করা যেত, এই টাইমটা ডিলে করার জন্য তাদের এই প্রবলেমটা পূর্ণরূপে ঠিক করা যায় না, এবং তাদেরকে করতে হয় তখন লিমিটেশন অফ লাইফ। দেখা যাচ্ছে যে যত বছরেই বেঁচে থাকে আর হাঁটু ভাঁজ করে বসতে পারে না, বা অনেকক্ষণ হাঁটতে পারে না, সিঁড়ি উঠানামা করতে পারে না, ইভেন অনেককে দেখেছি যে ওয়াকার পর্যন্ত ছাড়তে পারে না। তা আমার যেটা পরামর্শ থাকবে সেটা হলো, যখনই হাঁটুর সমস্যা হয়, আপনি কষ্ট করে হলেও একজন ভালো ফিজিওথেরাপি চিকিৎসক খুঁজে বের করুন। আপনি অবশ্যই এটা রেজাল্ট পাবেন, এবং যতদিন বেঁচে থাকেন আপনি যদি হাঁটু ব্যথার শুরুতে ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন, আপনি 70 পাচ্ছেন, 80 পাচ্ছেন, 90 বছর পাচ্ছেন, আপনাকে কিন্তু সার্জারি করতে হবে না। বর্তমানে কিন্তু হাঁটুর প্রচুর সার্জারি করা লাগতেছে, নি রিপ্লেসমেন্ট করা লাগতেছে। তো সেই সার্জারি যদি প্রতিহত করতে চান, সার্জারি যদি করতে না চান, সার্জারি না করে যদি নর্মাল জীবনযাত্রা চালিয়ে যেতে চান, সেক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেন এবং তাদের নির্দেশনা মতো চলেন, দেখবেন বাকি জীবন ভালো জীবন যাপন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা যে এই মুহূর্তে এরকম কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। আমার মনে হয় যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে এবং এখনো যারা যুক্ত আছেন, আমার মনে হয় সকলেরই অন্ততপক্ষে হাঁটু ব্যথা সম্পর্কে কিছু তথ্য আপনারা পেলেন এবং যেগুলো হয়তোবা আপনারা আপনাদের জীবনে কাজে লাগাতে পারবেন। হাঁটু ব্যথা থেকে কিছুটা হলেও মুক্ত থাকতে পারবেন এবং কখন হাঁটু ব্যথা হলে চিকিৎসকের কাছে যেতে হবে, কোন ধরনের চিকিৎসকের কাছে যেতে হবে, আমার মনে হয় এতটুকু আপনারা বুঝতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পরবর্তী লাইভ প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। আর আবার আপনাদেরকে মনে করিয়ে দিই, physionews24.com এর যে ফেসবুক পেজে আমরা নিয়মিত লাইভ প্রোগ্রামে আসছি। তো আমরা আমাদের সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে আমরা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে যুক্ত করছি আমাদের প্রোগ্রামে। তাই তাদের কাছ থেকে আপনারা যেটি জানতে চাচ্ছেন, যে প্রশ্নগুলো আপনাদের থাকে, সাথে সাথে নোট ডাউন করে ফেলবেন এবং সেগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। পাশাপাশি আপনারা কোন ধরনের চিকিৎসকদের পরামর্শ চাচ্ছেন বা আরো কোন ধরনের চিকিৎসক বা কোন ধরনের পরামর্শ নিয়ে আসলে আপনার জন্য সুবিধা হয় বা ভালো হয়, সেগুলো আমাদেরকে মতামত বক্সে লিখে জানাবেন। তাহলে আমরা সে ধরনের প্রোগ্রামগুলোরও আয়োজন করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই করোনার সিচুয়েশনে ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।